অনেকে অনেক বড় বড় ধরনের রোগ আরোগ্য করে ফেলতে পারেন, আবার অনেকে দেখা যায় কি যে তেমন কিছু করতে পারে না। এই জন্য আসলে আমাদেরকে যে ভালো শেপ বা পারদর্শী হতে হবে আর কি। এই জন্য আমাদেরকে আসলে একই ওষুধ বারবার করতে হবে, ডিফারেন্স গুলো বারবার দেখতে হবে, তাহলে এটা আমাদের এটা হচ্ছে আমাদের মেমোরিতে চলে আসবে, আমরা প্র্যাকটিস করতে পারবো। তো ইমার্জেন্সি যে প্র্যাকটিসের ক্ষেত্রে আসলে আমাদেরকে যেটা করতে হয়, খুব দ্রুত আমাদেরকে সিদ্ধান্ত নিতে হয়। হ্যাঁ, যেহেতু এই মানে আপনার একটা রোগী খুব সংকটাপন্ন অবস্থায় মধ্যে আছে, আমি তড়িৎ যদি আমি ওষুধটা আমার মাথায় না আসে বা ওষুধ সিলেক্ট যদি না করতে পারি, সিদ্ধান্ত না নিতে পারি, তাহলে সেক্ষেত্রে আমাদের ব্যর্থতায় চলে আসে। তো বর্ডেন সাহেব যে কথাগুলো বলছিলেন, যে প্রথম থেকে উনি এই বইটার প্রথমেই উনি কিছু কথা বলছিলেন যে যে যেমন লাইফে একটা পর্যায়ে, যেমন আমাদের জেনারেশনে ক্ষেত্রে দেখা যায় কি একটা পিরিয়ড ছিল, একটা ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের সময়, তারপর আবার দেখা যায় কি একটা পর্যায়ে বা একটা সময় ছিল, এটা ছিল তখন এটা বিটুইন, যেটা পিরিয়ড বিটুইন দ্য ওয়ার্স and then the phase of the second world war, এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা, ওই সময়টা, these are common to all, but there are also phases peculiar to each of us. Now I am looking back over the period when I was actively engaged in the work of the hospital and the teaching carried on there. তারপর উনি বলতেছেন যে উনি এই অভিজ্ঞতাগুলো বা ওনার মেমোরি গুলো স্মরণ করে উনি বলতে চাচ্ছেন যে যে ওই সময়টা যিনি এই হসপিটালে এই রোগী দেখার কাজে এবং টিচিং এর ক্ষেত্রে যে ব্যস্ত ছিলেন, সেটাই কিন্তু আমাদের সামনে তুলে ধরতে চাচ্ছেন। উনি বলতেছেন যে এই যে ওনার অভিজ্ঞতা যদি উনি যে শেয়ার করেন, তাহলে বলতেছেন উনি যে সেম রোড, যেটা আমাদের উনি কথা বললেন, সুন্দর একটা কথা, if in any way I could help those starting out on the same road, as a as a result, I am tempting to offer you this paper on some of the emergencies confronting the তো উনি বলছেন যে আমরা সেম রোড, যেটা আমরা যে আমাদের যে একটা রোড বা আমাদের গন্তব্য যেটা আমরা ওনার যে প্র্যাকটিস লাইফে যে ডিফিকাল্টিস গুলো ছিল উনি এবং কিভাবে এগুলো উনি সেখানে সমাধান করছেন বা মোকাবেলা করছেন, সেটা নিয়ে উনি আমাদের সামনে তুলে ধরছেন। তো উনি বললেন যেটা যে উনি বলতেছেন যে ইমার্জেন্সির ক্ষেত্রে উনি যে লাইনটা বললেন, আমি এটা ইংলিশটা বলি, তারপর থেকেই আমি আমার মতো বলে যাব। আই থিংক ইমার্জেন্সিজ আর one one of one's greatest difficulties when beginning the practice homeopathy. In any acute emergency, one has to do something immediately. We cannot spend time hunting for a drug. তাহলে যে প্র্যাকটিস লাইফে হোমিওপ্যাথিক প্র্যাকটিস সময় একজনের জন্য যে গ্রেটেস্ট ডিফিকাল্টি, যে সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে যেটা, যারা বিগিনিং, যে ইমার্জেন্সিটা আমাদের ফেস করা, এবং ইমার্জেন্সির ক্ষেত্রে আমরা যদি ইমিডিয়েটলি যদি কোনো ওষুধ যদি হান্টিং, যেটা আমরা যদি না পাই, ড্রাগ যদি আমরা যদি না খুঁজে পাই দ্রুতভাবে, তাহলে সেক্ষেত্রে আমাদের ব্যর্থতা চলে আসবে। তিনি ইমার্জেন্সি যে কেসগুলো আছে ওনাকে দুই ভাগে উনি ভাগ করছেন, দুইটা মেইন ভাগে। একটা হচ্ছে পেশেন্ট হু ইজ ডাইং, যে উনি বলছেন যে পেশেন্ট গুলো একদম মরে যাচ্ছে, এই ধরনের খুব মরণাপন্ন অবস্থা। আবার আরেকটা বলছেন যে যে পেশেন্ট গুলো খুব খারাপ একটা অবস্থার মধ্যে আছে, পেশেন্ট হু ইজ ইন গ্রেট পেইন, তীব্র ব্যথার মধ্যে আছে। এবং তারপর বলছেন যে এই দুইয়ের মধ্যে হতে পারে, ইউ সামটাইমস গেট দ্য টু কম্বাইন্ড, এই যে কিছু পেশেন্ট আছে খুব খারাপ অবস্থা, যেন মরে যাচ্ছে বা মরণাপন্ন অবস্থা, আবার কিছু পেশেন্ট আছে যেমন এমন খুবই এদের ব্যথাগুলো খুব তীব্র, এটার কম্বাইন্ড, যেটা আমরা দুইয়ের সমন্বয় আমরা এই ধরনের রোগী পেতে পারি। এবং আরেকটা উনি বললেন যে থার্ড প্রবলেম যেটা আমাদের মধ্যে, সেটা হচ্ছে যে কেসগুলো এটা মেডিকেল না সার্জিক্যাল, এটা আমাদেরকে ওই সময় আইডেন্টিফাই করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। তাহলে যে উনি দুই ধরনের যে গ্রুপ করলেন, যেটা রাফলি, একটা হচ্ছে যে পেশেন্ট গুলো খুব খুব মরণাপন্ন অবস্থা, মরে যাচ্ছে এই অবস্থা, এবং আরেকটা যে পেশেন্ট গুলো খুব তীব্র ব্যথায় যারা আক্রান্ত, যারা কাতরায়, এই ধরনের
আবার এই দুই ধরনের দুইটা সমন্বয় হতে পারে। অথবা আর একটা ডিফিকাল্টিজ আমরা ফিল করি, সেটা হচ্ছে যে পেশেন্টটা আমরা ডিল করতেছি সে কি এটাকে মেডিসিন দিলে ভালো হবে নাকি এটাকে সার্জিক্যাল করতে হবে বা বা অপারেশন করতে হবে। এই ধরনের প্রবলেম গুলো নিয়ে আমরা আমরা ভুগি। তারপর তিনি বলছিলেন যে যে অ্যাকুইট পেনের ক্ষেত্রে যে রোগীর সাথে যে ওষুধের যেটা ম্যাচ করাটা বা এই চিত্র যেটা আমরা মিল করানো খুব ডিফিকাল্ট। অনেক ক্ষেত্রে দেখা যায় কি ডেঞ্জারাস যে কেসগুলো আমরা সময় ট্যাকেল করি সেটা আমাদের অনেক ক্ষেত্রে আমাদের ইজিয়ার হয়ে যায়। কিন্তু এই সময় এই এই কঠিন মুহূর্তে আমাদের এই যে অ্যাকুইট যে পেইন থাকে, যে তীব্র যে ব্যথা থাকে, এটার সাথে ওষুধ ম্যাচ করা আমার জন্য সব ডিফিকাল্ট হয়ে যায়। তারপর তিনি বললেন যে হোমিওপ্যাথিক যে স্ট্যান্ড পয়েন্ট থেকে উনি বললেন যে আমরা যদি ইনসিপিডেন্ট কার্ডিয়াক যে ফেলিউর যেটা, এটা যদি আমরা যদি হোমিওপ্যাথিক ওষুধ দিয়ে যদি আমরা চিকিৎসা করি তাহলে আমরা স্যাটিসফ্যাক্টরি বা আমরা সন্তোষজনক আমরা রেজাল্ট পেতে পারি। তাহলে ওনার প্রথম যেই আলোচনাটা আজকে সেটা হচ্ছে হার্ট, যেটা হার্টের উপরে ওষুধগুলো যেগুলো উনি ব্যবহার করতেন সেটা। যেমন উনি বললেন যেটা এই আমাদেরকে তিন ধরনের পেশেন্টের ক্ষেত্রে উনি প্রথম হচ্ছে দ্য কেস উইথ অ্যাকুইট কার্ডিয়াক ফেলিউর, যে অ্যাকুইট কার্ডিয়াক ফেলিউর যে পেশেন্টগুলো সেক্ষেত্রে। দ্বিতীয় হচ্ছে দ্য কেস ইন হুইচ দেয়ার ইজ এ গ্রাজুয়াল কার্ডিয়াক ফেলিউর উইথ এ টেন্ডেন্সি টু ডাইলেটেশন। তৃতীয় হচ্ছে দ্য কেস অফ অ্যাকুইট কার্ডিয়াক অ্যাটাক অফ দ্য অ্যানজেনাস টাইপ। এই তিন ধরনের পেশেন্টের ক্ষেত্রে উনি প্রথম অবস্থায় যে ইমার্জেন্সি কিভাবে উনি ইমার্জেন্সি উনি মোকাবেলা করছেন সেই ব্যাপারে উনি আমাদেরকে বিস্তারিত উনি আমার অভিজ্ঞতা শেয়ার করছেন। তো আজকে আমাদের আলোচ্য বিষয় হবে দ্য কেস উইথ অ্যাকুইট কার্ডিয়াক ফেলিউর। তাহলে আমরা প্রথমটা নিয়ে আলোচনা করব। তো অ্যাকুইট কার্ডিয়াক ফেলিউর আমরা সাধারণত জানি যে যখন হার্টের যখন খুব হার্ট যখন খুব দুর্বল হয়, খুব যখন দুর্বল হয় বা ভালোভাবে যখন কাজ করতে পারে না এবং হার্ট যখন কি করতে পারে না, তার ব্লাড যখন প্রপারলি পাম্প করতে পারে না, তখন যে অবস্থাটা হয় সেটাই সাধারণত অ্যাকুইট ফেলিউর, কার্ডিয়াক ফেলিউর হিসেবে আমরা জানি। তবে এটাকে মানে আরেক ভাবে কিন্তু যে কনজাস্টিভ হার্ট ফেলিউর বলা হয়। তবে হার্ট ফেলিউর মানে অর্থ এটা আমরা বুঝবো না যে হার্ট একদম তার সব ধরনের যে অ্যাক্টিভিটি সেটা স্টপ হয়ে গেছে, তা না। এটা হচ্ছে হার্ট খুব দুর্বল হয়ে যাওয়ার কারণে সে ব্লাড পাম্প করতে পারে না, করতে না পারার কারণে যে সমস্যাগুলো তৈরি হয় সেটার নিয়ে আমাদের আজকে আলোচনা। তাহলে উনি বললেন যে অ্যাকিউট কার্ডিয়াক ফেলিউর ক্ষেত্রে যে উনি চারটা ওষুধের কথা বললেন, যে এই চারটা ওষুধ থেকে যে কোনো ওষুধ উনি বলছেন যে ফর দ্য অ্যাকিউট কার্ডিয়াক ফেলিউরস আই থিংক you will find that most of your case require one of four drugs: arsenic album, antitract, carbobase, and oxalic acid. উনি বললেন যে এই যে অ্যাকিউট কার্ডিয়াক ফেলিউর ক্ষেত্রে আমরা যে চারটা ওষুধের যে কোনো একটা দিয়ে আমরা মোকাবেলা করতে পারে যদি রোগীর সাথে যদি ওষুধের বা ওষুধের সাথে রোগীর যদি সাদৃশ্য যদি থাকে সেক্ষেত্রে। তো প্রথম অবস্থায় আর্সেনিক, তারপরে উনি বললেন যে অ্যান্টিমটাটের কথা, তারপরে কার্বোভেজ, তারপরে অক্সালিক অ্যাসিড। তাহলে এই ওষুধগুলোর যে একটা স্বতন্ত্র যে একটা ওষুধগুলোর যে একটা সম্পর্ক আছে, বিভিন্ন যে গুরুত্বপূর্ণ তথ্য আছে, এটা কিন্তু আমাদেরকে ওষুধ নির্বাচন করতে আমাদেরকে সাহায্য করবে। তো এক্ষেত্রে আমাদের যে আর্সেনিক সম্পর্কে আমরা জানি যে আর্সেনিকের যে পেশেন্ট গুলো তারা কি হয়, এটা টিপিক্যাল আর্সেনিক, এটা মেন্টাল ডিস্ট্রেস থাকে, এদের এদের এক্সট্রিম ফিয়ার থাকে। আমরা জানি যে এদের অতিমাত্রা যেটা ভয় এবং যে মেন্টাল যে ডিস্ট্রেস যন্ত্রণা যেটা আমরা জানি, এক্সট্রিম এক্সট্রিম অ্যাংজাইটি থাকে এদের, এদের উদ্বিগ্নতা থাকে, মেন্টাল এন্ড ফিজিক্যাল রেস্টলেসনেস থাকে এদের, মানসিক এবং শারীরিক যে অস্থিরতা থাকে, and with a constant thirst, a desire for small sips of ice cold water। এবং এদের থাকে কি পানি পিপাসা থাকে এদের, এবং সেটা হচ্ছে ঠান্ডা, অল্প পরিমাণে ওরা ঠান্ডা পানি পান করে। তো এই যে লক্ষণগুলো আমরা যেটা দেখলাম, এদের টিপিক্যাল যে আর্সেনিক, এই আর্সেনিকের মেন্টাল ডিস্ট্রেস, তারপর যে এক্সট্রিম যে ফেয়ার, ভয়, অ্যাংজাইটি,
ফিজিক্যাল এবং মেন্টাল যে অস্থিরতা বা রেস্টলেসনেস এবং এদের যে পানি পিপাসা, এটা কিন্তু আমাদেরকে আর্সেনিককে কি করে নির্দেশ করে। তারপর উনি বললেন যে এই এরপরে প্যারাতে উনি বললেন যে স্থানীয় যে উপসর্গগুলো, যেটা আমরা এতক্ষণ বললাম যে আর্সেনিকের, এগুলো এই যে কমপ্লেন গুলো, এগুলো এগুলো হলো, এগুলো যেটা পেশেন্ট আমাদের পাই আর্সেনিক পেশেন্টের মধ্যে, এর সাথে রোগ মানে যোগ হয়, যেটা পেশেন্টের কমপ্লেন থাকে, সেটা ফিলিং অফ এক্সট্রিম কার্ডিয়াক প্রেশার। এদের যে কার্ডিয়াক যেটা প্রেশার, সেটা আসলে যোগ হয়, তার সাথে সেন্সেশন অফ গ্রেট ওয়েট, এরা মনে করে এটা ভার ভার বোধ, এরা ভার বোধ এরা ফিল করে, এবং কনস্ট্রিকশন অফ দ্য চেস্ট, এবং বুকের মধ্যে এরা একটা সংকোচন এরা অনুভব করে। ইফ দ্য পেশেন্ট ক্যানট গেট, তারপর কি হয়, পেশেন্ট এনাফ যেটা ব্রেথ, নিঃশ্বাস প্রশ্বাস নিতে পারে না, এবং এই অবস্থার মধ্যে পেশেন্টের একটা মরে যাবে বা তার মৃত্যু হবে, এই ধরনের একটা একটা অবস্থা চলে আসে। ফিয়ার দ্যাট হি ইজ জাস্ট গোয়িং টু ডাই, এবং পেশেন্টের মধ্যে যে সে মনে করে, পেশেন্ট মনে করে সে মরে যাবে, সে আর বাঁচবে না। হ্যাঁ, এবং আমরা জানি যে আর্সেনিকের পেশেন্টগুলো অনেক সময় মৃত্যুর সময় বলে দেয়। তাহলে আর আমরা জানি যে আর্সেনিক পেশেন্ট গুলো এটা শীত কাতর হয়, এবং তারা ঠান্ডা ফিল করে, এরা ঠান্ডা এর অসহ্য এদের, বাট মেনি কমপ্লেইনস অফ সাম বার্নিং পেইন ইন দ্য চেস্ট। এবং আমরা জানি যে আর্সেনিকের যে বার্নিং, যেটা জ্বালা পোড়া এদের থাকে, বার্নিং সেন্সেশন থাকে, বুকে থাকে, মাথায় থাকে, আমরা জানি শরীরে থাকে, সেখানেও অনেক সময় ওরা অ্যাকুইট ক্ষেত্রে ঠান্ডা দিলে উপশম হয়, কিন্তু ক্রনিক ক্ষেত্রে অনেক সময় আর্সেনিকের পেশেন্ট গুলো, বিশেষ করে সরি অ্যাকুইট বা ক্রনিক ক্ষেত্রে অনেক সময় এরা গরমে উপশম হয়, কিন্তু মাথার যন্ত্রণা অনেক সময় ঠান্ডা প্রয়োগে উপশম হয়। তাহলে যে আর্সেনিকের যেটা আমরা দেখলাম, এদের যে মানসিক বা শারীরিক বা ফিজিক্যাল যে লক্ষণগুলোর সাথে হার্ট লক্ষণে আমরা পাবো এদের এক্সট্রিম কার্ডিয়াক প্রেশার থাকবে, এবং যেটা মানে বুক বা চেস্ট এদের ভার বোধ হবে, এবার বুক সংকুচন, এদের মনে সংকুচিত হয়ে গেছে এই ধরনের বোধ হবে এদের, এরা ভালোভাবে নিঃশ্বাস প্রশ্বাস নিতে পারবে না, এবং ওরা মরে যাচ্ছে বা মরে যাবে এই ধরনের একটা ফিলিংস বা ভয় এদের মধ্যে চলে আসে। এবং পেশেন্ট থাকে শীতকাতর এবং ঠান্ডা অনুভব করে এরা, এবং এর মধ্যেও শীতকাতর হওয়া সত্ত্বেও এরা, এদের কমপ্লেইন থাকে, বার্নিং থাকে এদের। তারপরে তিনি বললেন যে যে আর্সেনিক পেশেন্ট গুলো যে আমরা অ্যাপিয়ারেন্সের ক্ষেত্রে দেখি, এরা এরা এক্সট্রিমলি এরা অ্যাংশাস থাকে এরা, এবং এর থাকে গ্রে, এর কিছুটা ধূসর থাকে, তাদের লিপস যেটা ঠোঁট থাকে অনেকটা প্যাল বা ফ্যাকাশে থাকে আর্সেনিক পেশেন্টের, এবং মেবি লিটল সাইনেটিক, এবং এর থাকে অনেকটা, যেটা সাইনোটিক আমরা বলতে বুঝি যে যেখানে অক্সিজেন সাপ্লাই কম হওয়ার কারণে সেখানে ব্লুইশ ডিসকালারেশন হয়, সাইনোসিস বা সাইনোটিক আমরা যেটাকে বলি। তো সেখানে অক্সিজেন সাপ্লাই কম থাকে। এখন এরপরে এই যে পেশেন্ট গুলো কি হয়, এরা খুব ডেঞ্জারাসলি খুব ইল হয়ে যায়, এরা এরা খুব অসুস্থ হয়ে যায়, এবং এদের চেহারার মধ্যে আমরা পিকুলিয়ার একটা মানে পিঞ্চড এক ধরনের মানে যেটাকে আমরা চিমটি কাটা বা উইঙ্কেল গ্রে অ্যাপারেন্স, যেটা হচ্ছে আমরা যেটা ভাঁজ পড়া বা ধূসর এই ধরনের আমরা কি পাই, ছাপ পাই বা প্রভাব পাই এদের এদের অ্যাপিয়ারেন্সের ক্ষেত্রে। এখানে তারপরে উনি বললেন যে এই লাইনটা আমার জন্য খুব গুরুত্বপূর্ণ, যে অ্যাজ এ রুল দ্য কেস ইউ উইল গেট দ্য হিস্টরি that the attack has developed quite suddenly, and the response to arsenic should be quick, equally quickly. If you do not get a response to arsenic within a quarter of an hour, the patient is not an arsenic one. তিনি বলছেন যে নিয়ম অনুসারে যেমন আর্সেনিকের পেশেন্টগুলোর যে হিস্ট্রি থাকে অ্যাটাকের ক্ষেত্রে, যারা রোগ যন্ত্রণা খুব দ্রুত ডেভেলপ করে, এবং এটা হচ্ছে ওদের কিন্তু এই রোগ যন্ত্রণাগুলো আবার দ্রুত মানে উপশম বা চলে যাওয়া বা কমে যাওয়া স্বাভাবিক, এটা হওয়াই উচিত। আমরা যদি কোনো পেশেন্টকে যদি আর্সেনিক প্রয়োগের 15 মিনিটের মধ্যে কোয়ার্টার অফ অ্যান আওয়ার যদি কোনো রেসপন্স না পাই, তাহলে আমরা ধরে নিব যে পেশেন্ট আর্সেনিকের না। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। জি, আচ্ছা। তাহলে এই যে আর্সেনিকের ক্ষেত্রে উনি বললেন যেটা
যে যদি আর্সেনিকের সাথে যদি আর্সেনিক যদি পেশেন্টের আমরা যে ওষুধ দিচ্ছি যদি আর্সেনিকেরই হয়, তাহলে পেশেন্ট যেমন দ্রুত যেমন অ্যাটাক হয়, তেমনি তার রোগ যন্ত্রণা দ্রুত কমে যাবে। সেটাই বলছেন উনি। যদি 15 মিনিটের মধ্যে বা 1 ঘন্টা 1/4 সময়ের মধ্যে যদি না কমে, তাহলে আমরা ধরে নিব যে পেশেন্টটা আর্সেনিকের নয়। আচ্ছা, এই যে দ্রুত যেই রেসপন্স হবে, উনি বললেন যে দ্রুত রেসপন্সের মধ্যে আমরা পাবো কি পাবো, যে রোগীর মেন্টাল অ্যাংজাইটিটা কমে যাবে, তার ভয় কমে যাবে, এক্সট্রিম ফিয়ার কমে যাবে, রেস্টলেসনেস কমে যাবে, এবং তার এগুলো কি হবে, সাবসাইড হবে, কমে যাবে। এবং পেশেন্ট কি হবে, লিটল বিট যেটা ওয়ার্মার, কিছুটা গরম অনুভব করবে এই সময়। তাহলে আমরা যে এই পর্যন্ত যে আর্সেনিকের যে মোটামুটি যে আলাপ করলাম, তার মধ্যে আমরা যেটা পেলাম যে আর্সেনিকের পেশেন্ট গুলোর সাধারণত আমরা যে মেন্টাল লক্ষণগুলো পাই, তার সাথে যে বুকের লক্ষণগুলো আমরা দেখলাম, এবং রাইটার যেটা বললেন যে পেশেন্টের আমরা যেটা এই ফেসিয়াল যে যেটা অ্যাপিয়ারেন্স যেটা সেটাও দেখলাম। তারপর উনি বললেন যে আর্সেনিকের যে রোগ যন্ত্রণা যেমন দ্রুত হয়, অ্যাকুইটের ক্ষেত্রে আর কি, অ্যাকুইট রোগের ক্ষেত্রে যেমন দ্রুত আসে, তেমনি এর রোগ ওষুধ প্রয়োগের পরে এদের রোগ লক্ষণগুলো দ্রুত কমে যাওয়া স্বাভাবিক। যদি না কমে, তাহলে আমরা ধরে নিব আমাদের ওষুধ সিলেকশন ঠিক হয়নি। এবং এই যে ওষুধ সিলেকশনের পরে যে রোগীর যে জিনিসগুলো দ্রুত কমবে, তার মধ্যে প্রথমেই তার মেন্টাল অ্যাংজাইটি গুলো কমবে, তার ভয় কমে যাবে, অস্থিরতা কমবে, এগুলো তার আগে কমবে। এবং তারপরে দেখা যাবে পেশেন্ট আস্তে আস্তে কিছুটা গরম ফিল করবে। আচ্ছা, এবং এই ক্ষেত্রে উনি বললেন যে এই ওনার যে এক্সপিরিয়েন্স, এই এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে উনি বললেন যে এই রোগীদের ক্ষেত্রে হাইয়েস্ট পটেন্সি অফ আর্সেনিক ইউ হ্যাভ উইথ ইউ, এন্ড উনি বলছেন যে হাইয়েস্ট যে পটেন্সিটা যেটা উনি বলছেন, এই এই উনি বলছেন এটা ব্যবহার করার জন্য সিএম পাওয়ারটা। হ্যাঁ, যেহেতু রোগ যন্ত্রণা খুব দ্রুত এবং কঠিন, এবং রোগের সাথে ওষুধের যে চিত্র উনি ভালোভাবে যদি আমরা মিল করতে পারি, সেক্ষেত্রে উচ্চ শক্তির ওষুধ দিলে দ্রুত উপশম পাওয়া যায় বা আরোগ্য হয়। এক্ষেত্রে উনি বললেন যে এক্ষেত্রে রোগীকে উচ্চ মাত্রার উচ্চ শক্তির ওষুধ দিতে হবে, এবং সেটা হতে হবে, উনি বললেন যে আপ টু সিএম, সিএম পর্যন্ত। এবং উনি বললেন যে আই অলওয়েজ গিভ সিএমস অফ আর্সেনিক, বাট whatever potency you have with you, use the highest. উনি বলছেন যে আমি সিএম পাওয়ার ব্যবহার করি, বাট তোমার সাথে যেই পটেন্সি আছে তুমি সেটাই এভাবে ব্যবহার করো। তারপরে উনি বললেন যে বিকজ দিস ইজ দ্য কাইন্ড of case that will die very rapidly, and you gain more by giving whatever potency you have, then by wasting time going home to get the higher one. যেহেতু এটা অ্যাকুইট একটা কেস, এই কেসে আমরা দেরি করতে পারবো না, এতে দেরি করতে গেলে রোগীর জীবন সংশয় হতে পারে। তাহলে যেই পটেন্সি আমাদের কাছে থাকবে, তার হাইয়েস্ট পটেন্সিটা আমরা ব্যবহার করব, তারপরে বাসায় গিয়ে বা চেম্বারে গিয়ে তার পরবর্তী পটেন্সিটা নিয়ে আসবো। এই জন্য উনি বললেন, এই ধরনের কথা উনি বললেন। তাহলে এই যে arsenic seems to act very much like a temporary cardiac stimulant. এই যে আর্সেনিক ওষুধটা, এটা কার্ডিয়াক স্টিমুলেন্ট হিসেবে কি করবে, কাজ করে যদি রোগীর সাথে লক্ষণ মিল থাকে। উনি এই কথাই বলছেন আমাদেরকে। এবং এটা এই সময় আমাদেরকে 15 মিনিট পর পর, যেটা উনি বললেন, খুব ঘন ঘন ব্যবহার করতে হবে। তারপরে উনি বললেন যে এই শর্ট টাইমের মধ্যে যে আমরা যে রেসপন্সটা হলো, রেসপন্স রোগী বেটার ফিল করলো, সব দিক দিয়ে তার উন্নতি হলো, এবং 3-4 ঘন্টা অথবা 6 ঘন্টা এই পরে কি করলো, এই রোগ লক্ষণগুলো ফিরে আসলো। তাহলে এই ক্ষেত্রে কিন্তু রোগী কিন্তু আবার মরে যেতে পারে। আর কি হবে, রেসপন্স টু আর্সেনিক কলাপস এন্ড ড্রাই আইস। তাহলে এটা আমরা উচ্চ শক্তির আর্সেনিক দিলাম একটা পেশেন্টকে, দেওয়ার পরে তার অবস্থাগুলো, তার অসুস্থতা কমে গিয়ে একটা ভালো অবস্থায় আসলো, এবং সেটা 3 ঘন্টা 4 ঘন্টা বা 6 ঘন্টা পর্যন্ত অবস্থান করার পরে তার আবার এটা ডেটারেট হলো বা কলাপস অবস্থা আসলো। তখন আমরা যদি দেখা যায় এখানে যদি অন্য কোনো ওষুধ যদি আমরা সিলেক্ট না করতে পারি, তাহলে উনি বললেন যে রোগীর অবস্থা খারাপ হয়ে যেতে পারে। তাহলে এখানে যে সেকেন্ডারি যে একটা প্রেসক্রাইবের ক্ষেত্রে উনি বললেন যে যে ড্রাগ যেটা, যদি আমরা যদি এক্ষেত্রে যদি একটা ওষুধ যদি সিলেক্ট না করতে পারি, তাহলে
এই যে এই রোগের বিরুদ্ধে আমরা যুদ্ধ করতে পারবো না। হ্যাঁ, এক্ষেত্রে উনি বললেন যে the drug which as a rule I have found these arsenic case go on go on to the reactive stage are phosphorus or sulfur। উনি বললেন যে আর্সেনিকের পরে যদি রোগীর একটা উন্নতি হয়, উন্নতি হওয়ার পরে 2 ঘন্টা 4 ঘন্টা 6 ঘন্টা রোগীর অবস্থা ভালো থাকলো, তারপর রোগীর আবার অবস্থা খারাপ হয়ে যদি যায়, সেক্ষেত্রে আমাদেরকে দ্রুত এখানে আরেকটা ওষুধ আমাদেরকে সিলেক্ট করতে হবে রোগীর সাথে লক্ষণের মিল রেখে। সেক্ষেত্রে উনি বললেন যে ওনার অভিজ্ঞতায় বিশেষ করে এই যে সক্রিয় যে স্টেজে যে আর্সেনিক যে পর্যন্ত তাকে সক্রিয় করলো, এই স্টেজের পরে যে সবচেয়ে উনি বললেন যে ভালো কাজ করে সেটা হচ্ছে ফসফরাস এবং সালফার। বাট উনি আবার কথা বলছেন সেখানে এখানে আবার বাট দ্যাট ইজ বাই নো মিনস কনস্ট্যান্ট। উনি বললেন এটাই কিন্তু, আমি যেটা বললাম যে সালফার এবং ফসফরাস, এটাই কিন্তু একদম কনস্ট্যান্ট না বা নির্দেশিত না। ইউ ক্যান quite see that gray-pinced, anxious arsenic patient responding, getting a little warmer, less pinched and drawn, not so anxious or restless, with a little more color and becoming a typical phosphorus type। আমরা দেখবো যে আমরা জানি যে ফসফরাসের রোগীগুলো আর্সেনিকের মতো এত থাকে না, এত অ্যাংশাস থাকে না। হ্যাঁ, এবং ওরা করে আর্সেনিক যেমন শীতকাতর, আমাদের ফসফরাসও শীতকাতর। আর্সেনিকে যেমন চামড়াগুলো একদম কুচকে যায়, এবং ফসফরাসের সেটা আছে তবে কিছুটা কম, এবং যে অ্যাংজাইটি বা রেস্টলেসনেস এটা আর্সেনিক সেটা কিছুটা কম, এবং যে বর্ণ যেটা বিকামিং টিপিক্যাল ফসফরাস টাইপ যদি হয় ইকুয়ালি, ইউ ক্যান সি them going to the other extreme where they are too hot with irregular waves of heat and cold, rather tending push the blankets off, still with air hunger and go on to sulfur। তো উনি তারপর বললেন যদি এই যে রোগীর যে গরম এবং ঠান্ডার যে একটা হয়, ওয়েভ হয়, যে কখনো ঠান্ডা কখনো গরম, এবং সে গরম ফিল করে, এই রেগুলার ওয়েভ হয়, এবং পেশেন্ট যে ব্ল্যাঙ্কেট সেটা রাখতে পারে না, পায়ের উপর রাখতে পারে না বা শরীরে রাখতে পারে না, ফেলে দেয়, তার একটা বাতাসের প্রতি একটা আকাঙ্ক্ষা থাকে। এই যদি এরকম লক্ষণ হয় সেক্ষেত্রে আমরা সালফারে চলে যাবো। তাহলে উনি যে কথা বললেন যে আর্সেনিকের ডেভেলপ হওয়ার পরে যদি আবার অবস্থাটা খারাপ হয়, সেক্ষেত্রে ওনার মতে যে ফসফরাস এবং সালফার দুটা ওনার সিলেক্টেড মেডিসিন, উনি এটা ব্যবহার করতেন বিশেষ করে। বাট এটা কনস্ট্যান্ট না, অন্য ওষুধ আসতে পারে। তবে আমরা ফসফরাসের লক্ষণ সাথে ফসফরাস দিব, এবং আমরা জানি যে সালফার যেটা গরম কাতর, তারা আমাদের জামা কাপড় রাখে না, অনেক সময় তারা ব্ল্যাঙ্কেট অফ করে ফেলে। এইসব লক্ষণ পেলে আমরা সালফার দিই। তারপর বললেন যে এই দুটো ড্রাগ, the commonest drug you will need, but whatever the response is, you ought to be able to follow up immediately you get the action oil under oil। তাহলে উনি বলেন যে এই যে কমনেস্ট দুটো ড্রাগ, যেটা কথা উনি বললেন যে ফসফরাস এবং সালফার, এটা আমাদেরকে যে রেসপন্স যেটা করবে এটা ইমিডিয়েটলি অ্যাকশন যে তার মতোই আর কি। তারপর উনি বললেন যে এরপরে মধ্যে আমাদের যে ওষুধ সেটা হচ্ছে আমাদের অ্যান্টিমটাট। আমরা জানি যে অ্যান্টিমটাট পেশেন্টস হ্যাভ ভেরি মাচ and same sort of condition, but mentally they are quite different। আমাদের আর্সেনিক এবং যে এই আমাদের যে অ্যান্টিমটাট, আমরা জানি যে অ্যান্টিমটাটের মানসিক অবস্থা এবং আর্সেনিকের মানসিক অবস্থা সম্পূর্ণ অনেকটাই ডিফারেন্ট। আমরা জানি অ্যান্টিমটাটে কি থাকে, এদের সাইনোসিস থাকে, বিশেষ করে এদের যেটা ব্লুনেস থাকে, আমরা জানি যে ব্লু ডিসকালারেশন থাকে, এটা অক্সিজেন স্বল্পতার কারণে। ঠোঁট অনেক সময় আমরা জানি যে ঠোঁট আর আমাদের অ্যান্টিমটাটের ঠোঁটগুলো নীল হয়ে যায়। তাহলে উনি বললেন যে ইউ নেভার, এই কথাটা আমাদের খুব গুরুত্বপূর্ণ আমাদের জন্য এখানে, you never see a patient needing antim-touch without very definite cyanosis sign in the fingernails, often extending over the whole of the hands, and the feet may be involved as well। তিনি বললেন যে আমরা কখনো যে নেভার,
কখনো অ্যান্টিমটারের একটা রোগী পাবো না যে যার সাইনোসিসটা ডেফিনেটলি সাইনোসিস সাইন থাকে মুখে, ফিঙ্গারে, আঙ্গুলের নখে, এবং সেটা সারা হাতে সেটা ছড়িয়ে যেতে পারে, এক্সটেন্ডিং হতে পারে, এবং এটা পায়েও সেটা কি হয়, ইনভলভ হতে পারে। তাহলে সাইনোসিস যেটা আমাদের যে ব্লু ডিসকালারেশন যেটা, এটা হচ্ছে আমাদেরকে আর্সেনিক এবং অ্যান্টিমটার থেকে আলাদা করে ফেলবে। যদিও আর্সেনিকের কিছু পরিমাণও বা লিটল বিট সাইনোসিস থাকে মাঝে মাঝে, কিন্তু অ্যান্টিমটারের বেশি। তারপর আমরা অ্যান্টিমটার এবং যে আর্সেনিকের যে মেন্টাল যে লক্ষণটা, সেটা আমরা দেখি। এবং আমরা জানি যে এই এই যেটা অ্যান্টিইনফ্লেমেটরি পেশেন্ট গুলো থাকে, আমরা জানি যেটা মোর ডাউন এন্ড আউট, এটা থাকে অনেক সময় ডেস্টিটিউট যেটাকে আমরা বলি, যে নিঃস্ব যেটা, হ্যাঁ, এই অ্যান্টিইনফ্লেমেটরি পেশেন্ট গুলো অনেক থাকে নিঃস্ব টাইপের, এবং তারা হোপলেস থাকে, এবং তারা ডিপ্রেস থাকে, তাদের আশাহীন থাকে, অনেক সময় এরা হতাশ থাকে। আর যেটা ওরা কিন্তু ইয়ের মতো, আর্সেনিকের মতো কিন্তু এত কিন্তু রেস্টলেস থাকে না, আমরা জানি। আবার এরা ফেলও থাকে না। আবার আমরা জানি যে আর্সেনিকে যেমন পানির পেশা থাকে, অ্যান্টিমটারটা কিন্তু থার্স্টলেস থাকে, আমরা জানি অ্যান্টিমটার থাকে থার্স্টলেস থাকে, আর আর্সেনিক থাকে থার্স্টি থাকে। আর যেটা হচ্ছে যে কোনো ধরনের খাবার, ইনফ্যাক্ট এনিথিং টু ড্রিঙ্ক সিমস টু ইনক্রিজ দ্য ফিলিংস অফ ডিস্ট্রেস। যে কোনো ধরনের যেটা হচ্ছে ড্রিঙ্ক, এটা অ্যান্টিমটারি পেশেন্ট গুলোকে যন্ত্রণা, ডিস্ট্রেসটা বাড়িয়ে তোলে। তাহলে আমরা এখানে যেটা দেখলাম যে আর্সেনিক এবং অ্যান্টিমটারের যে পার্থক্য, সেখানে যে সাইনোসিসটা থাকবে, এটা বর্ণের লক্ষণ। মানসিক লক্ষণের ক্ষেত্রে আমরা দেখলাম যে অ্যান্টিমটারের পেশেন্ট গুলো আর্সেনিকের পেশেন্টের মতো এত মানসিক লক্ষণ, যেমন অস্থিরতা, ভয়, উদ্বিগ্নতা, এগুলো থাকবে না। আর এই আর্সেনিকের পেশেন্ট গুলো, যেমন অ্যান্টিমটারের পেশেন্ট গুলো থাকবে অনেকটা এই থাকবে, এরা নীরব থাকবে, নিঃস্ব থাকবে, এরা হোপলেস থাকবে, এরা ডিপ্রেস থাকবে, এরা অত অস্থির থাকবে না, এরা ফেল থাকবে, আর এরা থার্স্টলেস থাকবে। আর আরেকটা আমরা বিপরীত লক্ষণ দেখতে পাচ্ছি আমরা, another constant is that the anti-inflamed patient is very much aggravated by heat. আমরা জানি যে অ্যান্টিইনফ্লেমেটরি পেশেন্ট গুলো গরম কাতর, আর এই ক্ষেত্রে এরা কি করে, স্টাফিনেস অ্যাটমসফিয়ার, এদের রোগ লক্ষণগুলো বেড়ে যায়। আমরা জানি এদের যেটা হচ্ছে, যেটা স্টাফিনেস, গুমোট আবহাওয়া, যেটা গুমোট আবহাওয়াতে এই অ্যান্টিইনফ্লেমেটরি রোগ লক্ষণগুলো বাড়ে। বাট আমরা জানি যে অ্যান্টিমটাট এবং কার্বোভেজ, এই দুইটা ওষুধের মধ্যে যখন আমরা পার্থক্য করতে যাই, সেক্ষেত্রে দেখি আমরা যে এই অ্যান্টিমটাটের পেশেন্ট গুলো যেমন এই ওদের যে এয়ার সার্কুলেশন যেটা, যেটা আমরা জানি যে এয়ার সার্কুলেশন যেটা রাউন্ড, যেটা এটা কিন্তু অ্যান্টিমটাটের পেশেন্ট গুলো চায় না। যেমন আমরা জানি যে কার্বোভেজের পেশেন্ট গুলো এরা অক্সিজেন চায়, অ্যান্টিমটাটের পেশেন্ট গুলো অত বেশি অক্সিজেন চাইবে না, বাট এরা কিন্তু এদের রুমটা ফ্রেশ চাবে, রুম থাকবে ফ্রেশ, এটা চাবে। আচ্ছা, তারপর আমাদের যে অ্যান্টিমটাটের যে পেশেন্ট গুলো, এদের আরেকটা টেন্ডেন্সি থাকে ইডিমা, হ্যাঁ, লোয়ার এক্সট্রিমিটিতে ইডিমা হয়, শোথ হয়, এটা থাকবে অ্যান্টিমটাটের মধ্যে। আর আরেকটা অ্যান্টিমটাটের লক্ষণ যেটা আমাদেরকে সাহায্য করবে, এদের কি হয়, অ্যান্টিমটাটের পেশেন্ট গুলো জিহ্বা থাকে ক্লোটেড, থিক ক্লোটেড থাকে, হোয়াইট থাকে। আমরা জানি হোয়াইট ক্লোটেড থাকে অ্যান্টিমটাটের জিহ্বাটা, যেটা আমরা এটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, আমরা এই লক্ষণটা পাবো। আর এরা কি করে, এদের যেমন আর্সেনিকের পেশেন্ট গুলো যেমন এই অ্যাকুইট অবস্থার ক্ষেত্রে আমরা দেখলাম যে অ্যাকুইট যে প্রেশার থাকে, ফুলনেস যেটা ফাউন্ড, যেটা আমরা জানি, সেটা কিন্তু আবার থাকে না, অ্যান্টিইনফ্লেমেটর থাকে না। এরা কি থাকে, এই অ্যান্টিইনফ্লেমেটর থাকে এই pretty generalized diffuse rays in the lower parts of the chest on both sides. এই আমাদের চেস্টের যে বোথ সাইডে যেটা, এটা কি থাকবে, ডিফিউজ রেলস, যেটা আমরা জানি যে সাউন্ড রেলস, যেটা আমরা জানি যে সাউন্ড, যে বাবলিং বা অথবা র্যাটলিং যে সাউন্ড থাকে, এটা ছড়িয়ে যায়। এই লক্ষণটা আমরা অ্যান্টিইনফ্লেমেটরের মধ্যে পাই। এই জন্য আমরা জানি যে র্যাটলিং সাউন্ড হয় সেখানে, ওরা কফ তুলতে পারে না, খুব কষ্ট করে কফ তোলে।
এই লক্ষণগুলো আমরা আমাদের অ্যান্টিপ্লাটের মধ্যে পেয়ে থাকি। এরপর আমরা দেখি যে আর্সেনিকের যে কোলাপস অবস্থাটা, এটা কিন্তু এই নিউমোনিয়ার ক্রাইসিসের সময় হয়ে থাকে। আমরা এই ক্ষেত্রে কি হয়, যদি অ্যান্টিপ্লাটের যদি পেশেন্ট রেসপন্ড যদি করে, তাহলে আমরা এটাকে ক্যারি অন করবো, শেষ পর্যন্ত আমরা ব্যবহার করব। কিন্তু যদি আমরা দেখি যে এরপরে আমাদের যদি আরেকটা ওষুধ যদি প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা কার্বোভেজের কথা আমরা উনি আলাপ করছেন এখানে, যে ক্লাসিক্যাল যে ফিক্স একটা কার্বোভেজ, সেটা হচ্ছে এরা একটা কলাপস অবস্থা, আমরা জানি যে পতন অবস্থা থাকে কার্বোভেজের সব ক্ষেত্রে, এবং এদের সোয়েট থাকে, কোল্ড থাকে, এদের স্কিনটা থাকে কোল্ড সোয়েটি, এবার এরা মানসিকভাবে ডাউট থাকে, এরা ফগি থাকে, এরা এদের কোনো কিছু ভুল মনে রাখতে পারে না, এরা কোনো ব্যাপারে কোনো ক্লিয়ার আইডিয়া দিতে পারে না, এরা কি হচ্ছে কি করবে এই ধরনের কোনো সিদ্ধান্ত দিতে পারে না এরা। এবং এদের কিন্তু এয়ার হাঙ্গার থাকে, আমরা জানি কার্বোভেজ পেশেন্ট গুলো খুব এয়ার হাঙ্গার থাকে, এবং যদিও এরা শীতকাতর থাকে, এদের এক্সট্রিমিটিস খুব ঠান্ডা থাকে, বা ক্লেমি যেটা আমরা বলি চটচটে ঠান্ডা থাকে, তারপরেও কিন্তু এদের এয়ার হাঙ্গার থাকে, আমরা জানি এটা। এবং ওরা ফ্রেশ এয়ার চায়, এবং যেটা হচ্ছে এরা কিন্তু কি করতে পারে না, যে বেড ক্লগস অ্যারাউন্ড দ্য নেক, এন্ড দে ডু ডেফিনেটলি বেনিফিট ফ্রম দ্য এক্সিবিশন অফ দ্য অক্সিজেন। এরা কি করে, এই যে গলা যেটা বেড ক্লগ যেটা অ্যারাউন্ড দ্য নেক, এখানে আমরা যেমন বলি, যেটা মাফলার গামছা বলা হয়, এগুলো নেকটাইয়ের মধ্যে কিছু ওরা সহ্য করতে পারে না, বাট ওরা ডেফিনেটলি বেনিফিট ওরা পায়, যে দ্য এক্সিবিশন অফ অক্সিজেন, যেটা হচ্ছে আমরা যে অক্সিজেন, যেটা আমরা জানি যে ওদের মুখের কাছে ফ্যান চালিয়ে রাখলে বা ওরা দরজা খোলা রাখলে, যেখানে প্রচুর পরিমাণে বাতাস থাকে, বাতাস এক্সচেঞ্জ হয়, সেই ক্ষেত্রে আমরা জানি যে কার্বোভেজের পেশেন্ট গুলো উপশম হয়। এরপর দেখলাম আমরা যে অ্যান্টিপ্লাটের যে পেশেন্ট গুলা, তারা থাকে প্যাল থাকে, অনেকটা বিবর্ণ থাকে, এবং এদের ঠোঁট গুলো প্যাল হয়ে যায় এবং সাইনোটিক হয়ে যায় অ্যান্টিপ্লাটের, এবং তারা যে ব্লুনেস থাকে, হ্যাঁ, এর সাথে আমরা জানি এই অ্যান্টিপ্লাটের পেশেন্ট গুলো যে ঠোঁট বা আমরা যে ফিঙ্গার নেলস আমরা কতক্ষণ আগে করছিলাম, যেগুলো ব্লু হয়ে যায়, হ্যাঁ। তারপর আমরা দেখলাম যে আরেকটা পয়েন্ট যেটা আমাদেরকে খুব কি করবে, সেটা নির্ণয় করতে সাহায্য করবে, সেটা হচ্ছে যে ফিলিং অফ গ্রেট ডিস্টেনশন, not so much in the chest as in the upper abdomen, and the cardiac distress is always associated with a good deal of turbulence. এটা কার্বোভেজের ক্ষেত্রে আমরা জানি যে সেখানে তাদের ডিস্টেন্স থাকবে, ডিস্টেনশন থাকবে, ফ্যাট ফুলে যাবে, এবং সেটা হচ্ছে কি আপার অ্যাবডোমেনের দিকে, এবং কার্ডিয়াক ডিস্ট্রেস অলওয়েজ তার সাথে থাকবে, কার্ডিয়াক ডিস্ট্রেস থাকবে, এবং তার সাথে কি থাকবে, এদের প্লাটুলেন্স থাকবে। তো এরপর আমরা দেখি যে অ্যান্টিপ্লাটের যে পেশেন্ট গুলা, এরা এই কি হয়, এদের যদি খাওয়া খেলে অথবা পান করলে এদের কি হয়, ইনক্রিজ ডিস্ট্রেস, এদের অস্বস্তি বা কষ্ট বেড়ে যায়। এটা কিন্তু আমরা আর্সেনিকের থার্স্টের ক্ষেত্রে আমরা কিন্তু এটা পাই না। এবং এরপর আমরা দেখি যে কার্বোভেজের যে পেশেন্ট গুলা, এরা আনকভার পছন্দ করে, বা ইনটলারেন্স, যেটা ব্ল্যাঙ্কেট অ্যারাউন্ড দেয়ার, যেটা আমরা নেকে যেটা দেখলাম চেস্টে, বাট এরা কি করে, এদের এক্সট্রিমিটিস গুলা কার্বোভেজের এক্সট্রিমিটিস গুলো খুবই ঠান্ডা থাকে, বরফের মতো ঠান্ডা থাকে, আইসি কুল থাকে এই কার্বোভেজের ইগুলা, পা গুলো বা লোয়ার এক্সট্রিমিটি গুলা। আচ্ছা, এবং এর কি করে, এটা মানে সহজে গরম করতে পারে না। এটা হচ্ছে আমরা যেমন আমাদের সালফারের ক্ষেত্রে গরম থাকে, যে কার্বোভেজের ক্ষেত্রে কার্বোভেজের লোয়ার এক্সট্রিমিটি বা পা গুলো খুব ঠান্ডা থাকে, একদম বরফের মতো ঠান্ডা থাকে। আচ্ছা, এই লক্ষণটা মনে হয় আমাদের 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 ক্যালকিরে কারোর মধ্যে মনে হয় আছে, যে পেশেন্ট মনে করে যে একটা মানে ভিজা একটা মোজা পরানো আছে এই ধরনের। তবে এই ক্ষেত্রে হচ্ছে তো ঠান্ডা, ঠান্ডা কথা বলা হয়েছে এখানে। তাহলে এই যে কার্বোভেজ ওষুধটা মানে কতক্ষণ পর্যন্ত আমরা দিব, সেটা হচ্ছে এটা যদি উন্নতি আমরা যদি পাই, রেসপন্স যদি পাই, যখন আমরা পেশেন্ট দেখবো যে এদের সোয়েট কমে গেছে, এদের এদের সারফেস যদি গরম হলো,
ডিস্টেন্স কমে গেল, আমরা এক্ষেত্রে আমরা কার্বোরেজটা কন্টিনিউ করতে পারি। কিন্তু এরপরে যেটা হচ্ছে আমরা জানি যে এই কার্বোরেজের পরে উনি বললেন যে বেস্ট যে মেডিসিন যেটা হচ্ছে সালফার, এটাকে ফলো করবে, ফলো আপ হিসেবে আমরা ফলো অয়েল হিসেবে ব্যবহার করতে পারি আমরা। অলদো ক্যালিক্যাপ শুড বি অলওয়েজ বি কনসিডার্ড। এরপরে পেশেন্ট রোগী হচ্ছে ওষুধ হচ্ছে আমাদের ক্যালিক্যাপ ব্যবহার করতে পারি আমরা। এবং উনি বললেন যে এই ক্ষেত্রে যে আমাদের যে অ্যাকিউট কার্ডিয়াক ফেলিউর ক্ষেত্রে যেটা মোস্ট, এটা আরেকটা ওষুধ যেটা একটা অ্যাকিউট কার্ডিয়াক ফেলিউর ক্ষেত্রে যেটা আরেকটা ওষুধ হচ্ছে যেটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে oxalic acid. The last of the drugs which I commonly think of for those collapse conditions is oxalic acid. অক্সালিক অ্যাসিডের কিছু আউটস্ট্যান্ডিং যে সিমটম আছে, যেটা আমরা ওয়ান অর টু ভেরি আউটস্ট্যান্ডিং সিমটমস হুইচ আর এ গ্রেট হেল্প ইন দ্য সিলেকশন অফ দিস ড্রাগ। এই অক্সালিক অ্যাসিডের যে যে কয়টা যে আউটস্ট্যান্ডিং বা বিশিষ্ট বা যেটা আমরা বলি অসামান্য দুর্দান্ত যে কিছু লক্ষণ আছে, এটা আমাদেরকে এই অক্সালিক অ্যাসিড সিলেক্ট করার ক্ষেত্রে সাহায্য করবে। যেমন আমরা জানি যে the first is that the patients always complain of a feeling of the most intense exhaustion। যে এই অক্সালিক অ্যাসিডের পেশেন্ট গুলো সব সময় এরা একটা দুর্বলতা বা ক্লান্তির একটা কমপ্লেইন করবে, এরা অভিযোগ করবে এরা খুব দুর্বল বা এরা ক্লান্ত। এবং এর সাথে কি থাকবে, এদের নামনেস থাকবে, প্যারালাইজড কন্ডিশন থাকবে, নামনেস থাকবে। The frequently state that their legs and feet numb and paralyzed, as if they had no legs at all। উনি বলছেন যে যে অক্সালিক অ্যাসিডের পেশেন্ট গুলো এরা খুবই দুর্বল এবং ক্লান্তি অনুভব করবে, এর কমপ্লেন করবে, এবং তার সাথে এদের নামনেস থাকবে, অবশতা ভাব থাকবে, এবং তাদের লেগ কি হবে, নাম এবং প্যারালাইসিস। আমরা তো নামনেস এবং প্যারালাইসিসের এই জায়গায় একটা পার্থক্য আমরা মনে করছিলাম, অনেকের হয়তো মনে আছে এটা। এবং রোগীরা মনে করবে যে পাগল তাদের না। আচ্ছা, এর সাথে কি থাকবে, স্কিন সারফেস থাকবে এদের ঠান্ডা থাকবে, এবং এটা থাকবে একদম কার্বোভেজের মতো, কোল্ড এন্ড ক্লেমি অ্যাজ ইট ইজ ইন কার্বোভেজ। কার্বোভেজ যেমন স্কিন যেমন ঠান্ডা থাকে, ক্লেমি থাকে, এই অক্সালিক অ্যাসিডের স্কিন কিন্তু এরকম ঠান্ডা থাকবে। কিন্তু এই অক্সালিক অ্যাসিডের কিন্তু কি থাকবে, but there is a peculiar motor cyanosis in oxalic acid which you do not get in the other drugs। এদের যে স্কিনে কি থাকবে, মোটল সাইনোসিস, যেটা বহু বর্ণের মানে চিত্র বিচিত্র দাগ থাকবে। আমরা জানি যে অক্সালিক অ্যাসিডে থাকে মোটল। আমরা যদি স্কিনে যাই, মোটল লিখলে আমরা পেয়ে যাব সেখানে অক্সালিক অ্যাসিড আছে। তবে সেখানে থাকবে চিত্র বিচিত্র দাগ থাকবে, তার সাথে সাইনোসিস থাকবে। এটা কিন্তু আমরা দেখা যাবে কি অন্য ওষুধে পাবো না। এদের ফিঙ্গার টিপসে, ফিঙ্গার নেইলে, তারপরে যেটা হচ্ছে হাতের আঙ্গুল, আঙ্গুলের মাথা, তারপর হচ্ছে আপনার টো নেলস, যে পায়ের নখে ডেফিনেটলি সাইনোটিক থাকবে। থাকবে কি থাকবে, এই যে ডিসকালেশন থাকবে, ব্লু ডিসকালেশন থাকবে। এবং এই যে মোটল যে অ্যাপিয়ারেন্স, যেটা যে চিত্র বিচিত্র যে দাগ যে স্কিনের মধ্যে, এটা আমাদের কি করবে, স্বতন্ত্র একটা বৈশিষ্ট্যপূর্ণ, এটা হচ্ছে যে অক্সালিক অ্যাসিডের একটা বৈশিষ্ট্যপূর্ণ লক্ষণ, বা আমরা একটা স্বতন্ত্র, একদম স্বতন্ত্র। স্যার এক্সকিউজ মি, এটা বুঝিনি স্যার, স্কিনে যে মোটল বললেন এটা বুঝিনি স্যার, প্লিজ। ও, এটা হচ্ছে কি, এটা এক ধরনের দাগ। হ্যাঁ, এটা হয়তোবা দেখাইতে পারি। মোটল এক ধরনের দাগ আর কি, স্কিনের মধ্যে যে ফোঁটা ফোঁটা থাকে, বুঝছেন? প্লিজ যদি একটু দেখাই দিতেন ভালো হতো স্যার, ডোন্ট মাইন্ড যদি কিছু মনে আচ্ছা শিওর, আচ্ছা আমি দেখতেছি, ঠিক আছে দেখতেছি।
দেখেন, দেখতে পাচ্ছেন যে আমরা অনেক পেশেন্ট পাই যে পেশেন্টের স্কিনে এরকম মানে চক্রা বক্রা বলা হয় আর কি, আপনারা দেখতে পাচ্ছেন? জি স্যার, স্যার ওইটা একটু ক্লিক দেন আর বড় হয়ে যাচ্ছে। এই যে এরকম পেশেন্ট আমরা দেখে গেলে এরকম, হ্যাঁ, এরকম থাকে, চক্রা বক্রা এরকম এই যে দাগ থাকে আর কি, হ্যাঁ, এটাকে মোটর বলে। এটা আমাদের এটা স্যার অক্সালিক অ্যাসিডের ক্ষেত্রে, স্যার স্যার অক্সালিক অ্যাসিডের ক্ষেত্রে এটা যে অক্সালিক অ্যাসিডের ক্ষেত্রে আছে, তবে আমাদের অন্য অন্য ওষুধের মধ্যে এটা আছে, আমাদের অন্য ওষুধ, জি স্যার, জি স্যার। আমরা অন্য ওষুধের মধ্যে পাবো যে এটা আমাদের যদি আমরা রেপার্টরিতে, হ্যাঁ, দেখি, আমরা দেখি রেপার্টরিতে যাই, মোটর, হ্যাঁ, আছে ডিসকালেশন মোটর। এই যে অনেক ওষুধ আছে, কার্বোভেজে আছে, তারপর আমাদের পোটেলাস ফরিদাস, নাক্সবুম, ল্যাকেসিসে আছে, এখানে অক্সালিক অ্যাসিডও আছে। এই যে অক্সালিক অ্যাসিড ছোট করে দেওয়া আছে। জি, এটা হচ্ছে থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে সাপের মতো চক্রা বাকরা বলে কি ল্যাকাসিসের গুরুত্বটা বেড়ে গেছে হতে পারে? হতে পারে, যদি ওষুধ যদি ল্যাকেসিসের লক্ষ্য যদি ক্যারি করে তাহলে হবে, হ্যাঁ, কিন্তু অনেকগুলো ওষুধ এখানে আছে, কার্বোভেজের মধ্যে আছে, আমরা না দেখলাম। স্যার, বলতেছি ওই যে সাপের মতো চক্রা বকরা তো, যার কারণে ল্যাকাসিসে বড় ওষুধ হয়ে গেছে মনে হয় কালারের। তাহলে এক্সকিউজ মি স্যার, স্যার এই এখানে যে মোটর যে বললেন স্যার, চক্রবক্র যে দাগটা স্যার, এটা কি স্যার লাল মানে কালারটা কি স্যার রেডি থাকবে নাকি স্যার ব্লুইশ থাকবে, বা কোনো ইন্ডিকেটর কিছু বলা আছে কিনা? এখানে যে সাইনোসিস থাকবে, এখানে ব্লুইশ থাকবে, ব্লু। তার মানে কি স্যার মোটরটা থাকবে ব্লুইশ, মানে দাগগুলো থাকবে ব্লুইশ? আমরা তো দেখলাম স্কিনে রেড, এটা থাকবে ব্লুইশ। আমি তো শুধু মোটরটা দেখাইছি, হ্যাঁ, যে চক্র বা যেটা ধরেন বিভিন্ন বর্ণের চিত্র বিচিত্র দেখাইছি আর কি, মোটর সাইনোসিস যেটা, হ্যাঁ, ব্লুইশ থাকবে। জি, দাগটা তো ব্লুইশ ব্লুইশ থাকবে, স্কিনটা থাকবে ব্লুইশ, এরকম ইরাপশনটা বা ডিসকালারেশন থাকবে ব্লুইশ। জি, উনি বলছেন যে দেখেন লেখাই আছে এখানে, বাট দেয়ার ইজ এ peculiar motor cyanosis in oxalic acid which you do not get in the other drugs। তাহলে এই যে মোটর সাইনোসিস যখন বলবে, সাইনোসিস তো ব্লু ডিসকালারেশন, জি জি জি, ল্যাক অফ অক্সিজেন। ল্যাক অফ অক্সিজেন। জি, ধন্যবাদ। জি, থ্যাংক ইউ স্যার। তাহলে এক্ষেত্রে যখন আমরা দেখবো এরপরে যে আমাদের এটা হচ্ছে যে মোটর স্কিন যেটা র্যাশটা ব্লুইশ কালারের, এটা হচ্ছে আমাদের অক্সালিক অ্যাসিডের একটা স্বতন্ত্র একটা বৈশিষ্ট্য এটা। আর এই পেশেন্ট গুলো কি করে, এই আর্সেনিকের মতো কিন্তু থাকে না, আহ, এই ওদের কিন্তু নড়াচড়া বা মুভমেন্ট যেটা, বা যেটা হচ্ছে ডিস্ট্রেস, এগুলো থাকে না। যে আমাদের অক্সালিক পেশেন্ট গুলো থাকে, এরা অ্যাবসলিউটলি স্টিল থাকে, এরা এরা নড়াচড়া করলে রোগ লক্ষণগুলো বাড়ে, হ্যাঁ, এটা এরা want to keep absolutely still and movement of any kind greatly increase their distress। তাহলে এরা অনেকটা ব্রায়ানিয়ার মতো দেখা যাবে কি, এরা চুপচাপ থাকে, এরা নড়াচড়া করে না, যদি নড়াচড়া করে তাহলে ডিস্ট্রেসটা বা যন্ত্রণাটা বেড়ে যায়। এটা এটা আমাদের আর্সেনিকের সাথে এর একটা পার্থক্য এখানে। আর এই ওষুধটার একটা যেটা আমরা ডেফিনেটলি একটা শার্প মানে ফ্রি কর্ডিয়াল পেইন থাকে, যেটা আমরা ফ্রি কর্ডিয়াল পেইন যেটা আমরা যেটা জানি যে, যেটাকে আমরা বলি যে শার্প পেইন, যেটা একটা ধারালো ব্যথা, যেটা আমরা জানি যে লেফট সাইডে আমাদের হার্ট নিয়ার হার্ট রিজন যেটা হয়, যে ফ্রি কর্ডিয়াল একটা পেইন, এই পেইনটা থাকে। বাট এই এই ব্যথাটা উনি বলছেন যেটা, these pains are not like the typical যেটা আমরা জানি যে NGS stab, but more of sharp picking sort of pain which usually comes through from the back and may run up to the left side of the sternum towards the clavicle or down the left side of the sternum into the epigastrium। তো উনি যেটা বলছেন যে যে এই যে ব্যথাটা, যে প্রিকার্ডিয়াল যে ব্যথাটা, এই ব্যথাটা সাধারণত যেটা মানে পিছন দিক থেকে যেটা আসে, এটা
এটা সাধারণত ইয়ের ব্যথা না, যে আমাদের অ্যানজাইনা প্যাকটোরিস ব্যথা, এই ব্যথাটা না, যে অ্যানজাইনা প্যাকটোরিস শার্প ধরে পিকিং পেইন হয় সেটা, এই ধরনের ব্যথা না। এই ব্যথাটা হচ্ছে সাধারণত পিছন দিক থেকে এসে স্টারনামের যেমন বাম পাশ দিয়ে ক্লাভিকলের দিকে বা স্টারনামের বাম পাশে ইপিগেস্টিয়াম রিজনে যেতে পারে। এই ধরনের ব্যথাটা আমরা দেখি এই এই আমাদের অক্সালিক অ্যাসিডের মধ্যে থাকে। তারপরে তারা উনি বললেন যে অক্সালিক অ্যাসিডের যে স্টেজ, যেটা ক্রিটিক্যাল স্টেজ অফ অ্যান ইনফ্লুয়েঞ্জাল নিউমোনিয়া where the patient was just fading out, having loss of strength and heart failing rapidly. যে ইনফ্লুয়েঞ্জাল যে নিউমোনিয়া, আমরা জানি যে ইনফ্লুয়েঞ্জা যেটা হচ্ছে ফ্লু, হ্যাঁ, ফ্লু বা যেটা আমরা জানি যে এটা এই কি হয়, এটা ইনফেকশন, যেটা আমরা জানি যে হাইলি কন্টাজিয়াস ইনফেকশন, যেটা বিশেষ করে শীতকালে এটা বেড়ে যায় এবং আমরা জানি যে কাশি এবং সর্দির মাধ্যমে এটা ছড়ায় ইনফ্লুয়েঞ্জাটা। আর নিউমোনিয়া তো আমরা জানি যে নিউমোনিয়া যেটা একটা ইনফেকশন, যেটা বা ইনফ্লামেশন লাংস এর ক্ষেত্রে হয়। আমাদের যেটা এয়ার স্যাক যেগুলো আছে যেগুলো ফ্লুইড অথবা পাসে ফুলফিল হয়ে যায়, তখন সেখানে কি হয়, অক্সিজেন সাপ্লাইটা রিডিউস হয়। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে আমাদের যে শ্বাসকষ্ট সমস্যাগুলো হয়। তো উনি বললেন যে যে ইনফ্লুয়েঞ্জাল নিউমোনিয়ার ক্ষেত্রে যেটা কি হয়, একদম রোগীর অবস্থা খুব খারাপ হয়ে যায় এবং এটা এটা হার্ট ফিলিং যেটা র্যাপিডলি হয়। এবং উনি বলছেন যে আই থিঙ্ক অল দ্য পেশেন্টস দ্যাট of that type that I have seen have been left basal pneumonias. উনি বলছেন যে এই যে পেশেন্টগুলো উনি দেখছেন, এগুলো যে বেজাল নিউমোনিয়ার পেশেন্ট ছিল। যে বেজাল নিউমোনিয়া আমরা জানি সেটা হচ্ছে নিউমোনিয়া যেটা সাধারণত সেখানে এই ই থাকে না, সাধারণত যে ইনফেকশন, যেটা ইনফেকশন থাকে না, নন ইনফেকশাস যে নিউমোনিয়া গুলো, এগুলো সাধারণত বেজাল নিউমোনিয়া সাধারণ হিসেবে পরিচিত। তো এই রোগীদের ক্ষেত্রে উনি উনি বললেন যে উনি ব্যবহার করছেন এবং এভাবে তারপর উনি বললেন যে আই রিমেম্বার সিইং 2 or 3 পেশেন্টস হু অ্যাপারেন্টলি আর ডুইং কোয়াইট ওয়েল। উনি 2 থেকে 3 জন পেশেন্ট দেখছেন যে পেশেন্ট গুলো নেট্রাম সালফেট খুব ভালো রেসপন্স হয়েছে এবং যে এদের থাকে যেটা যে ইন্ডিকেশন, যেটা হার্টের ক্ষেত্রে যে ক্রনিক হার্ট কেসের ক্ষেত্রে যে অক্সালিক অ্যাসিডের যে একটা ইন্ডিকেশন থাকে সেটা উনি বলছেন। আর আমরাও কিন্তু অন্যান্য বইতেও আমরা যেটা আমরা জানি যে এই এই আমাদের অক্সালিক অ্যাসিডটা এটা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যে কার্ডিওভাস্কুলার ডিজিজের ক্ষেত্রে। যে আমরা জানি যে অ্যারাথমিয়া, হ্যাঁ, অ্যারাথমিয়া তো আমরা জানি যে হার্ট রেটের থাকে, রিদমের যেটা থাকে বা হার্টবিটের যে সমস্যা প্রবলেম, যেটা রিদমের যে হার্টবিটের সমস্যা হচ্ছে অ্যারাথমিয়া এবং অ্যানজাইনা সিমটম গুলোর ক্ষেত্রে। যে অ্যানজাইনা যেটা আমরা জানি, এই সিমটম গুলোর ক্ষেত্রে এই অক্সালিক অ্যাসিড খুব গুরুত্বপূর্ণ। তো অ্যারাথমিয়ার ক্ষেত্রে আমরা এখানে কিন্তু ট্র্যাকিকেডিয়া এবং ব্র্যাডিকেডিয়া দুটোই কিন্তু আসে। আমরা জানি ট্র্যাকিকেডিয়া হচ্ছে আমরা জানি যে ফাস্টার, হ্যাঁ, ফাস্টার দেন যেটা নরমাল যেটা হার্টবিট। ব্র্যাডিকেডিয়া আমরা জানি যে স্লো। আচ্ছা, তাহলে এই যে অক্সালিক অ্যাসিড ওষুধটা কিন্তু কার্ডিওভাস্কুলার ডিজিজের জন্য খুব গুরুত্বপূর্ণ এবং এদের কিন্তু আরেকটা লক্ষণ হচ্ছে সব লক্ষণগুলো কিন্তু এদের রোগের কথা চিন্তা করলে বেড়ে যায়। হ্যাঁ, এই যে মার্ক অ্যাগ্রাভেশন, এদের থাকে, অ্যাগ্রাভেশন থাকে সব ধরনের সিমটম। যখন এদের রোগের কথা চিন্তা করা হয় তখন রোগ লক্ষণগুলো বেড়ে যায়। এটা একটা একটা কিনোট, এটা অ্যাবসলিউটলি একটা কিনোট হচ্ছে এই এই আমাদের অক্সালিক অ্যাসিডের। হ্যাঁ, রোগের কথা মনে হলে রোগ লক্ষণ বেড়ে যায়। এদের থাকে, এদের ব্যথাগুলো আমরা জানি যে অক্সালিক অ্যাসিডের একটা নির্দিষ্ট জায়গাতে, আমরা যেমন ক্যালিবাইয়ের ক্ষেত্রে বলে দিই, আঙ্গুল দিয়ে নির্দেশ করে দিই যে এই ব্যথাটা এই রিজনে আছে, যেমন পেশেন্টরা আঙ্গুল দিয়ে দেখা যায় যে আমার ব্যথাটা এখানে আছে। এই জন্য পেইন ইন স্পট, এটা কিন্তু অক্সালিক অ্যাসিডের লক্ষণ। আর এদের অ্যাগ্রাভেশন সাধারণত আমরা জানি যে অক্সালিক অ্যাসিডের স্ট্রবেরি খেলে, বিশেষ করে ফ্রুট ফল খেলে, স্ট্রবেরি খেলে এদের রোগ লক্ষণগুলো বেড়ে যায়। আর এদের মাথা ব্যথা হয়, আমরা জানি যে নির্দিষ্ট জায়গাতে, এবং এদের মাথা ব্যথা হয় এবং মাথা ব্যথা বিশেষ করে এই রোগের কথা চিন্তা করলেই, হ্যাঁ, যখন চিন্তা করে ব্যথার কথা তখন ব্যথা বেড়ে যায়।
আবার এদের আমরা জানি যে ওরা যখন এদের ডায়রিয়া যেটা, এদের যখন পায়খানার কথা চিন্তা করে তখন ওদের কিন্তু স্টুলটা লক্ষণগুলো বেড়ে যায় এদের। আবার এটা যদি আমরা এক্সট্রিমিটিতে আমরা গেলে দেখবো আমরা যে এক্সট্রিমিটি যে পেইন গুলা সেগুলো যদি পেইনের কথা চিন্তা করলে এদের রোগ লক্ষণগুলো বেড়ে যায়। এসব ক্ষেত্রে কিন্তু আমাদের অক্সালিক অ্যাসিড একটা বড় ওষুধ। আর এরা কিন্তু রেস্টে কিন্তু এরা উপসময়, আমি এর আগে আমরা এখানে পড়ছিলাম রেস্টে এদের উপশম, এরা নড়াচড়া করলে যে কোনো নড়াচড়া করলে এদের রোগ লক্ষণগুলো বাড়ে। এক্ষেত্রে ব্রায়ানিয়ার সাথে আমাদের একটা সমস্যা হয়ে যেতে পারে, যে আমরা জানি যে চেস্টের কমপ্লেন গুলো আমরা অনেক সময় দেখি যে নিউরালজিক পেইন গুলো বা যে ধরনের ব্যথাগুলো, চেস্টের পেইন ব্যথাগুলো রোগী চুপচাপ শুয়ে থাকে, কনস্টিপেটেড থাকে পেশেন্ট এক্ষেত্রে, বা অনেকক্ষণ পর পর পানি খায়, এসব লক্ষণে আমরা ব্রায়ানিয়াস কথা চিন্তা করি। এখানে অক্সালিক অ্যাসিডটা ওষুধটাও কিন্তু এরকম, ওরা পেশেন্টরা খুব কি মানে এরা থাকে, নড়াচড়া করতে চায় না, একদম স্থির হয়ে থাকতে চায়। এই লক্ষণের সাথে আমাদের ব্রায়ানিয়া লক্ষণের আমাদের কন্ট্রাস্ট হতে পারে, আমরা এটা খেয়াল রাখবো। আর এই যে অক্সালিক অ্যাসিড যে ওষুধটা, এটা কিন্তু এই হার্টের জন্য খুব ভালো ওষুধ। এক্ষেত্রে আমাদের যেমন থাকে, আমাদের যেমন মেজা, ক্যাকটাস, এই ওষুধগুলো কিন্তু আমরা কাছাকাছি ওষুধ এগুলা এই অক্সালিক অ্যাসিডের জন্য আর কি। তো যারা অক্সালিক অ্যাসিড ব্যবহার করেন না বা আহ, ভালোভাবে আমরা যারা এখনো এগুলো সম্বন্ধে জানি না, আমরা আবার জেনে নেব, কারণ এই ওষুধটা কিন্তু গুরুত্বপূর্ণ, বিশেষ করে এই যে কার্ডিওভাস্কুলার যে ডিজিজের ক্ষেত্রে আর কি। কার্ডিওভাস্কুলার ডিজিজের ক্ষেত্রে অক্সালিক অ্যাসিডটা গুরুত্বপূর্ণ। আর এখানে বললেন যে যে কথাগুলো প্রথম থেকে উনি বলছেন যে অ্যাকুইট কার্ডিয়াক ফেলিউর ক্ষেত্রে উনি আর্সেনিক, অ্যান্টিনট্রাক, কার্বোভেজ এবং অক্সালিক অ্যাসিড এই ওষুধগুলো উনি ব্যবহার করে উনি ভালো রেজাল্ট পেয়েছেন। তো আমরা এই প্রত্যেকটা ওষুধের চিত্রটা ভালোভাবে জেনে, যদি আমরা এই ধরনের রোগীটা আমাদের কাছে আসে, আসে যে সব যে হাসপাতালে চলে যায় তা তো না, নিজের ঘরে আত্মীয় স্বজন বা গ্রামের লোকজন হঠাৎ করে এই ধরনের সমস্যায় পড়ে আমাদের কাছে আসবে, তাহলে আমরা যে যদি আমাদের নখদর্পণে যদি ওষুধগুলো জানা না থাকে, তাহলে আমরা এই ইমার্জেন্সি অবস্থায় কোন ওষুধটা আমাদের লাগতে পারে এটা খুঁজতে খুঁজতে আমরা সংগ্রহ করে ফেলবো। এক্ষেত্রে রোগীর আহ, জন্য একটা ক্ষতি হয়ে যেতে পারে। তো এই জন্য আমরা ওষুধগুলো ভালোভাবে করবো, করে আমরা এই যে কার্ডিয়াক ফেলিউরের রোগীগুলোকে আমরা এই ওষুধগুলো বা আরো যে ওষুধগুলো লাগে আমরা সেগুলো ব্যবহার করে একটা ভালো অবস্থা নিয়ে আসতে পারবো। তো আসলে যেহেতু অনেক আহ, আহ, 1 ঘন্টার ক্লাস আমাদের, আসলে সব লাইন বাই লাইন পড়লে কিন্তু হবে না। তো আমি মোটামুটি যতটুকু পারছি বলছি, ভুল ত্রুটি ক্ষমা করে দিবেন। আর আপনারাও পড়ে ভালোভাবে জানবেন, তাহলে ইনশাল্লাহ আমরা রোগীদের ক্ষেত্রে ব্যবহার করতে পারবো। তো ধন্যবাদ সবাইকে। জি স্যার। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার, অনেক কিছু শিখতে পারলাম আজকে, অনেক কিছু জানলাম নতুন নতুন। থ্যাংক ইউ সো মাচ। ইউ ওয়েলকাম।